তৃণমূল কংগ্রেসের এই নতুন কর্মসূচি আমি বাংলার ডিজিটাল যোদ্ধা সাধারণ মানুষ কিভাবে নিচ্ছেন, চলুন শুনে নিই তারা কি বলেন। আমি তো আশা করি পাবে। এখনো মানুষ কিছু চাওয়া পাওয়ার থাকে, লক্ষ্মীর ভান্ডার বলো, বৃদ্ধ ভাতা বলো, যেগুলো এখনো মানুষ পায়, পেয়ে যাচ্ছে। আগামী দিনেও ওই সরকার থাকলে আবার পাবে। मैंने और क्या, बहुत बढ़िया चीज़ है। दीदी तो बढ़िया काम कर ही रही है। और क्या चाहिए बताइए। हाँ हाँ, बहुत बढ़िया काम करेगा दीदी। दीदी बहुत बढ़िया काम कर रही है। आप क्या चाहें, हाँ बहुत बढ़िया है। और क्या দেখুন, এই সম্বন্ধে আমরা সাধারণ লোক পরিষ্কার বলছি, কোনো মন্তব্য করতে চাই না। জনতা দেখছে, জনতা বিচার করবে, এটাই ফুল। ওই তো জনতা দেখবে, জনতা বিচার করবে। এই মুহূর্তে বলা যাবে না কি হবে না হবে, দেখছে জনতা দেখছে, পাবলিক দেখছে। আবার হতেও পারে, কারণ অত বোঝা যাবে না, আমরা অত ইয়েতে যাই। আমরা গ্রামের মানুষ অত কিছু বুঝি না, কি করতে পারবে করবে না। যেটা যে মুখে বলে করতে পারে। বাইরে আবহাওয়া যা দেখছি 80% আসার ক্ষমতা আছে তৃণমূলে। বাইরের আবহাওয়াটার কথা বলছি, ভিতরে কি আছে সেটা তো বলা যাবে না। আমি মনে করছি না। কেন, আপনি তো দেখলেন পশ্চিমবঙ্গের যা এখন পজিশন পরিস্থিতি, এখন চাকরি ছাড়া চাকরিহীন লোক অনেক আছে, যাদের চাকরি চলে গেছে। তখন তৃণমূল অ্যাডমিনিস্ট্রেশন ঘুমিয়ে পড়েছিল, যখন চাকরি ব্যাপারটা নিয়ে ভিতর থেকে একটা করাপশন চলছিল, সেটাকে থামাতে পারিনি। তারপরে আপনি দেখবেন কলকাতার এবং বিভিন্ন জেলাতে যে ইললিগাল কনস্ট্রাকশনের দাঁড়িয়ে তো নেতারা বিল্ডিং বানিয়ে দিল। ইললিগাল কনস্ট্রাকশন ভাঙানোর সময় যখন কর্পোরেশন এসে ভাঙছে, তখন কেউ আর পাশে দাঁড়াচ্ছে না। তো এই যে জিনিসগুলো মানে তৃণমূল যে কাজগুলো কুকর্ম বলতে পারি, এই কুকর্মটা আমার মনে হয় না যে কিছু একটা পাবে, বাড়তি কিছু পাবে। কারা ডিজিটাল সেনা বার করছে? ডিজিটাল আমার সেনা হয়, এই আবার গায়ে না মাখে না খায়, কোনটা ডিজিটাল সেনা? আগে সেটা বলুন তো, ডিজিটাল মানেটা কি? ডিজিটাল সেনা মানেটা কি? ওই ওই বড় লোকের ব্যবসাটা যাতে আরো বাড়ে না, আমরা এর মধ্যে নেই। কি বুঝলেন? কোনো কিছু হবে না, যে যেরাম আছে সে সেরাম আছে, কারণ আমার দুধ এক হয়ে রয়েছে। একদম সুবিধা হবে না, অনেক সুবিধাই করতে পারবে না। চোর চিটিংবাজ আবার সুবিধা করবে কি করে? যে সরকার একটা ছোট্ট বাচ্চা থেকে একটা বৃদ্ধ বয়স পর্যন্ত তাদেরকে সেবা দিতে পারে না, তাদেরকে কোনো তার রাষ্ট্রীয় তো নেই, ওই সরকার নিজের কোনো নেই, তা তাকে কি করবে? তাকে মানুষ ভোট দেবে? সাধারণ মানুষ কোনোদিন ভোট দেবে না। ওইসব সরকার উচ্ছন্নে চলে যাবে, কিচ্ছু কোনো কাজ হবে না, কোনো কিছুতেই কাজ হবে না। মানুষই হচ্ছে ডিজিটাল সেনা, মানুষই সব কিছু করবে, মানুষই ভোট দেবে, মানুষই বুঝিয়ে নেবে এবং মানুষই সেটা বুঝিয়ে দেবে কি হবে না হবে। আমার তো মনে হয় না। কি সুবিধা হবে বলুন? কোনো সুবিধাই হবে না। কি সুবিধা? এই তো দেখছেন এতদিনে কি সুবিধা হয়েছে, আর কি সুবিধা হবে? কোনো সুবিধাই হবে না। বর্তমানে মাঠে ঘাটে নেমে রাজনৈতিক লড়াই তো চলছে, তার পাশাপাশি চলছে ডিজিটাল যুদ্ধ। এই ডিজিটাল যুদ্ধে এগিয়ে থাকতে 2026 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এবার আমি বাংলার ডিজিটাল যোদ্ধা কর্মসূচি শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। চলুন দেখে নিই একটি বিশেষ প্রতিবেদন। মাঠে ময়দানে তো লড়াই হবে, 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এবার ডিজিটাল যোদ্ধা নামাচ্ছে তৃণমূল। বর্তমানে ডিজিটাল যুগ, সবার হাতে মোবাইল, তাই রাজনৈতিক ময়দানের পাশাপাশি এবার জোড়া ফুল শিবির লড়বে মোবাইলে। বিরোধীদের টক্কর দিতে তৈরি হচ্ছে ডিজিটাল সেনা। কর্মসূচি ঘোষণা করেছেন খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। বলতে জানে না, বাংলা পড়তে পারে না, যারা বাংলার হৃদস্পন্দনকে বোঝে না, তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। এবং এই কারণেই আমি আজকে একটি বিশেষ উদ্যোগ চালু করছি, যার নাম হচ্ছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। এই ডিজিটাল যুগে জনগণের দ্বারা পরিচালিত এটি একটি বাহিনী বা একটা আর্মি বলা যেতে পারে। এমন এক বাহিনী যারা নতুন সৃষ্টিতে বিশ্বাস করেন, স্বপ্ন দেখতে ভালোবাসেন, যারা আমাদের মাতৃভূমি এই বাংলার কৃষ্টি সংস্কৃতি রক্ষার্থে সবসময় লড়াই করতে সদা জাগ্রত এবং সদা প্রস্তুত। এই যুব সমাজের যারা বাংলার মর্যাদায় বিশ্বাস রাখেন, তারা এই বাহিনীতে অবশ্যই যোগ দিন এবং এই বাহিনীকে তিল তিল করে গড়ে তুলুন।
সূত্রের খবর, ডিজিটাল প্ল্যাটফর্মে তরুণ সমাজকে কাজে লাগাতে এই নয়া কর্মসূচি। কি করবেন ডিজিটাল সেনারা? তৃণমূল সূত্রের খবর, বিরোধীদের বিরুদ্ধে তীক্ষ্ণ যুক্তি, তথ্য, পরিসংখ্যান দিয়ে বাংলার অস্মিতা রক্ষা করাই এই ডিজিটাল সৈনিকদের লক্ষ্য। এক ভিডিও বার্তায় অভিষেক জানিয়েছেন, জনগণের দ্বারা পরিচালিত এটি একটি বাহিনী যারা নতুন সৃষ্টিতে বিশ্বাসী, স্বপ্ন দেখতে ভালোবাসে, বাংলা যাদের মাতৃভূমি, বাংলার কৃষ্টি রক্ষার জন্য লড়াই করতে সর্বদা প্রস্তুত। মোবাইল স্ক্রিনে, সমাজ মাধ্যমে, ডিজিটাল দুনিয়ায়, সেখানে বাংলা বিরোধীরা, দিল্লির জমিদাররা, বাংলা ভাষা বিরোধীরা প্রতি মুহূর্তে ধারাবাহিকভাবে, ইচ্ছাকৃতভাবে মিথ্যাচার ছড়াচ্ছে, কুৎসা রটাচ্ছে, বাংলার নামে অপপ্রচার করছে। এবং শুধুমাত্র তাই নয়, বারে বারে ইচ্ছাকৃতভাবে এই পুণ্যভূমির বাংলার সম্মানকে কিভাবে নষ্ট করা যায় তার জন্য একাধিক প্রচেষ্টা দিনের পর দিন চালিয়ে যাচ্ছে। আজকের লড়াই শুধু বন্দুক বা তলোয়ার দিয়ে নয়, আজকের লড়াই মোবাইলে, সোশ্যাল মিডিয়ায়, সমাজ মাধ্যমে এবং সর্বোপরি সত্যের বার্তা দিয়ে আমাদের লড়তে হবে। বাংলার আত্মসম্মান যারা প্রতিদিন নষ্ট করে বা আত্মসম্মানে যারা প্রতিদিন আঘাত করছে, যারা মিথ্যা ও ঘৃণার রাজনীতি ছড়াচ্ছে, সাম্প্রদায়িকতার বীজ বপন করছে, তাদের জবাব দিতে হবে তথ্য দিয়ে, পরিসংখ্যান দিয়ে, যুক্তি দিয়ে আর আত্মবিশ্বাসের সাথে বাংলার গৌরব দিয়ে। বাংলা বিরোধীরা এবং দিল্লির জমিদাররা তারা বাংলাকে শুধু অপমানিত করছে তাই নয়, দেশ তথা বিশ্ব দরবারে বাংলাকে ভুলভাবে উপস্থাপিত করছে। এই বাংলা বিরোধীরা বাংলার গৌরবকে নষ্ট করার প্রক্রিয়া চালাচ্ছে। যারা বাংলায় বসবাস করে না, বাংলা ভাষা জানে না, বাংলায় কথা বলতে জানে না, বাংলা পড়তে পারে না, যারা বাংলার হৃদস্পন্দনকে বোঝে না, তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। ইতিমধ্যে ঝকঝকে একটি ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে, abdigitaljoddha.com। বাংলার ডিজিটাল যোদ্ধা হতে চাইলে এই লিঙ্কে গিয়ে নিজের নাম, জন্ম তারিখ, ফোন নাম্বার, জেলার নাম, বিধানসভার নাম দিয়ে বাংলার ডিজিটাল যোদ্ধা হিসেবে নাম নথিভুক্ত করা যাবে। স্বাভাবিকভাবেই তৃণমূলকে নিশানা করছে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, এটা আসলে ডিজিটাল তোলাবাজি। বিহারে পিকে ডিজিটাল যোদ্ধা বানিয়ে টাকা তুলেছে, কয়েকশো কোটি টাকা তুলেছে। ডিজিটাল যোদ্ধা নামেও দেখছে কি ওর দলে আর কজন বেঁচে আছে। আসলে ডিজিটাল কাজ তো অনেক আগে থেকে করছে। কলকাতাটাকে হাব বানিয়ে দিয়েছে ফিশিং আর কল সেন্টারে। অভিষেক ব্যানার্জি ডিজিটাল যোদ্ধা মানে ডিজিটাল তোলাবাজদেরকে, এমনি তোলাবাজরা আছে, এমনি ও জেলা সভাপতিরা এখন ডিজিটালি তোলাবাজি করে ওর কাছে পৌঁছাতে হবে। এই জন্য এই খেলাটা খেলেছে, যেটা পিকে বিহারে করেছে। ওদের প্রতীক জৈন আছে, পিকে, এরা তো সব এক কোম্পানি পার্টনারশিপ। এদের বিজেপির অভিযোগ, ভোট কুশলী প্রশান্ত কিশোরের থেকে চুরি করেছে তৃণমূল। যদিও তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের দাবি, একদিনে 15,000 ডিজিটাল সেনা যোগ দিয়েছে তৃণমূলে। শুধু যে তৃণমূল ডিজিটাল প্রচারে যোগ দিচ্ছে তা কিন্তু নয়, বর্তমানে ডিজিটাল যুগে বিজেপি ও সিপিএমও মিডিয়া সেল করেছে। শুধু তাই নয়, মিডিয়ায় সেল সামলাতে একজনকে দায়িত্বও দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলার রাজনীতি অনুষ্ঠানে আমার অতিথি বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কবাবু সরকার। দাদা, আপনাকে স্বাগত। 2026 বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা কর্মসূচি সামনে এনেছে তৃণমূল কংগ্রেস। একদিকে যখন ইউটিউবারদের পুলিশের ভয় দেখানো হচ্ছে, সেদিকে অন্যদিকে এই ধরনের কর্মসূচি, কি বলবেন? এটা তৃণমূলের পক্ষেই সম্ভব এই ধরনের দ্বিচারিতা করার। কি বাংলার, ওরা কি বাংলার ঠিকাদার নাকি? কালীঘাটের জমিদাররা কি বাংলার ঠিকাদার? বাংলাটার এই অবস্থা 15 বছর ধরে এরা করেছে। যেখানে শিক্ষকদের চাকরিটা বিক্রি হয়, সুপ্রিম কোর্ট বলে নয়নের মণিদের পিছনের দরজা দিয়ে ঢোকাবার চেষ্টা। যেখানে প্রাথমিকের ওই চাকরিগুলো ঢাকি শহনা বিসর্জন হয়ে যায়, যেখানে কলকারখানা নেই, শিল্প নেই, কর্মসংস্থান নেই, পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কি সেটা রাজ্যের মানুষ জানে। কেন্দ্রীয় প্রকল্প এখানে রূপায়িত হয় না, আয়ুষ্মান ভারত আমরা পাই না, কোথাও বাঙালি নিগ্রহ হচ্ছে না, বাংলা ভাষার উপর সন্ত্রাস হচ্ছে না। ভাষা সন্ত্রাস যদি কেউ করে, এরা করছে। এপাং ওপাং জপাং আমরা সবাই ড্যাং ড্যাং, শুভনন্দন, এগুলো বাংলা? হ্যাঁ, করতেই পারে, ওদের পয়সা করি প্রচুর আছে। এই ছোটবাবুর মস্তিষ্ক প্রসূত আইপ্যাকের এগুলো বলে বাংলা আক্রান্ত, বাঙালি আক্রান্ত। হ্যাঁ, এরা 14 বছর ধরে একটা ডাকাতির সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেছে পশ্চিমবঙ্গে। সেই ডাকাতির সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য এরা যা করার তাই করবে। তবে একটা কথা ঠিক, তৃণমূল যদি ক্ষমতায় এসেও যায়, এবার সরকার রাখতে পারবে না, কোনো অবস্থাতেই রাখতে পারবে না।
24 ঘন্টা হয়নি যখন এই কর্মসূচিটা সামনে এসছে, ঠিক তারপর বিজেপির পক্ষ থেকে অভিযোগ যে বিহারে প্রশান্ত কিশোরের ঠিক একই নামে একটা কর্মসূচি রয়েছে, সেখান থেকে চুরি করা। সে করতে পারে, বিজেপি কি বললো জানি না। এখানে অনেক তো সমাজ মাধ্যমে সক্রিয় অনেকে সরকারের বিরোধিতাই করেন, তাদের বিরুদ্ধে এই সরকার হয়রানি করে বিভিন্নভাবে। যারা সমাজ মাধ্যমে যারা খুব ভোকাল সরকারের বিরোধী কথা বলে তাদেরকে হয়রানি করে, আবার নিজেরাই ডিজিটাল যোদ্ধা চালু করছে। এগুলো বৈপরীত্য, দ্বিচারিতা। আসলে কোনো ন্যারেটিভ এদের খাচ্ছে না। তো বাংলা আক্রান্ত, বাঙালি আক্রান্ত এখন আর খুব একটা বলে না। চাঁদ সদাগরে মনসা পুজো করার মতো দু একবার বলে। কি ইস্যুকে রেখে নির্বাচনে যাবে? 15 বছর আর কি করতে পারে রাজ্যের মানুষ জেনে গেছে। নতুন কিছু প্রতিশ্রুতি দিলে মানুষ বিশ্বাসই করবে না। টাকা নেই, পয়সা নেই। এই যে পাড়ায় সমাধান নাকি করবে 8,000 কোটি টাকা, টাকাই জোগাড় করতে পারছে না। তাই এখন এসবই করতে হবে। বাংলা আক্রান্ত, বাঙালি আক্রান্ত। ওদের কোনো অধিকার আছে এই কথাটা বলার? যারা শিক্ষার মেরুদণ্ডটা ভেঙে দেয়, যারা শিক্ষকদের চাকরিটা টাকার বিনিময় করে দেয়, তাদের কোনো কথা বলারই অধিকার নেই বাংলা বাঙালি নিয়ে। এরা এতটাই নির্লজ্জ এবং এতটাই বেপরোয়া। নির্লজ্জ তো বটেই এবং বেপরোয়া। ভাবছে এরকম একটা ক্যাম্পেইন চালু করবে আর মানুষ ধন্য করবে। তৃণমূল বুঝতে পারবে আর কয়েক মাস বাদে এবারের পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম। যতই লাফাক, যতই কিছু করুক, এবারের একদম অন্যরকম হিসেব নিকেশ করে নির্বাচন হবে। মানুষ ভোট দেবে এবার। ঠিক 11-র আগে যেরকম ভোট দিয়েছিল, সাইলেন্টলি ভোট দেবে এবার। আর যদি তৃণমূল জিতেও যায়, সরকার রাখতে পারবে না। 6 মাসের মধ্যে সরকার পড়ে যাবে। বিস্ফোরক তো কথা বলছে, রাখতে পারবে না। তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ইতিমধ্যে বলেছে যে একদিনের মধ্যে 15,000 সেনা পেয়ে গেছি আমরা। ও বাচ্চা ছেলে, ভালো ছেলে, ছেলেটা ভালো। ও বলতেই পারে। আমরা ওর বক্তব্যের কি বলবো আর কি। রাজনীতি করুক, ভালো ছেলে। সুকান্ত মজুমদার বলছেন যে অ্যাকচুয়ালি এতদিন তোলাবাজি হচ্ছিল, এবার হবে ডিজিটাল তোলাবাজি। এইসব কথার কোনো জবাবই হয় না। এগুলো রাজনৈতিক দলগুলো পরস্পরকে নিশানা করবে। একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে মেন স্ট্রিম সংবাদ মাধ্যমের উপর আর ভরসা রাখছে না কেউ। আমি তো তৃণমূল আগের বার ক্যাম্পেনে মেন স্ট্রিম সংবাদ মাধ্যমে কিছু করেও নি, যা করেছিল ডিজিটাল ক্যাম্পেনে। ভালো সাইড, এটা যুগের ডাক, সময়ের ডাক। একদিন পরে খবরের কাগজ বেরোয়, সব বাসি খবর। আর খবরের কাগজটা সব অনুপ্রাণিত, কোনো খবর থাকে না। আগেকার দিনে সব মানে আগের সন্ধ্যের খবরগুলো এখান থেকে টুকে ওখান থেকে টুকে টেলিভিশন থেকে দেখে মনের মাধুরী মিশিয়ে লেখে। একটা ভালো খবর নেই কোনো সংবাদ মাধ্যমে। আর টেলিভিশন চ্যানেলগুলো যে যার মতো করে করছে, হল্লা হয় বেশি, খবর থাকে না। নিজের বক্তব্য মানুষের কাছে পৌঁছে দিতে ডিজিটাল মাধ্যমের থেকে ভালো কিছু হয় না। সবার হাতে স্মার্টফোন থাকে, কিন্তু সেটাকে বিশ্বাসযোগ্যভাবে তথ্যটাকে পরিবেশন করতে হবে, না হলে ওটা ফেক নিউজ হয়ে যাবে। একটা বিষয় আসি, যখন দেখছি যে সোশ্যাল মিডিয়া যুগে, সোশ্যাল মিডিয়ায় প্রচুর মানুষ যখন তারা বলতে শুরু করেছে, সাধারণ মানুষও বিশ্বাস করছেন এই ইউটিউব চ্যানেলগুলোকে, তখন কোথাও এই ধরনের কিছু করে মানে তৃণমূল কংগ্রেস আসলে এই বিষয়টাকে গুলি দিতে চাইছে কি কোথাও? ইউটিউবে অনেক রকম কন্টেন্ট অনেকে তৈরি করেন। কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিষেক আর মমতাকে আক্রমণ করেন, বিলো দ্য বেল্টে গিয়ে করেন। এগুলো একদম উচিত না। রাজনৈতিক মত বিরোধিতা করতে গেলে রাজনৈতিকভাবে করো, যুক্তির ভিত্তিতে করো। এমন অনেক অনেক শব্দবন্ধ কিছু কিছু ইউটিউবার ব্যবহার করেন যেগুলো গ্রহণযোগ্য নয় আমার কাছে। বিরোধিতা করার অন্য ভাষা থাকবে, যুক্তি থাকবে, তথ্য থাকবে, পরিসংখ্যান থাকবে। সেগুলো না করে যা খুশি বলছে, অর্থে কি হচ্ছে বেসলেস। টেলিভিশনে একটা ছবিকে সামনে রেখে বক 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 করে গেল, ওগুলো কিন্তু খবর নয়। গ্রামের চণ্ডী মণ্ডপে কিছু লোক বসে থেকে করে, ওইগুলো হচ্ছে তাই। বোঝাই যায় কথাবার্তা শুনে লেখাপড়ার মান খুব কম। তাদের ভিউয়ার ফলোয়ার ওতে ওরা বাংলাকে প্রভাবিত করতেও পারে না। লোকে দেখে, মজার জন্য দেখে।
সিরিয়াসলি কেউ যদি এই সমাজ মাধ্যমকে ব্যবহার করে তার পেনিট্রেশন অনেক। যেমন ইংরেজিতে আছে দ্য প্রিন্ট, শেখর গুপ্তা, একটা পুরোদস্তুর মিডিয়া হাউস ডিজিটালি চলে। ওই রকম বিশ্বাসযোগ্য মাধ্যম যদি ডিজিটালে আসে খুব ভালো হবে, মানুষ উপকৃত হবে। আসলে তৃণমূল কংগ্রেস এই যেটা করলো, এর মধ্যে দিয়ে কি কোথাও যে ইউটিউবারদের প্রভাবিত করার চেষ্টা করছে নিজেদের দিকে টানার জন্য কি? না, ওরা ওদের হয়ে যারা বলে তাদের সঙ্গে কথা বলে করবে। বিজেপিও তো করে, যারা সবসময় শুভেন্দুর হয়ে গলা ফাটায়, এমনি এমনি গলা ফাটায় তা তো নয়। বিজেপির হয়ে গলা ফাটানোর থেকে শুভেন্দুর হয়ে বেশি গলা ফাটায়, তো এরাও করবে, তাই অসুবিধা কি আছে? এগুলোও খুব স্বাভাবিক। আমার বক্তব্য যে যার মতো বলতে পারে। শুভেন্দুর অধিকারী অত্যন্ত জনপ্রিয় নেতা, ও কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেই একদিন, আজ না হয় কাল। ওর বয়স বেশি না, 54-55 বছর বয়স, অনেকদিন সুস্থ থেকে রাজনীতি করুক। পশ্চিমবঙ্গের ভাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেটা আছে না হয় কাল। লড়াই সংগ্রাম করে হতে হবে, তো ছুটছে সারা বাংলায়। তাই শুভেন্দু এবং বিরোধী দলনেতা হিসাবে 100-র মধ্যে 95 পাবে। তাই শুভেন্দু অধিকারীর ভার্সান, ওর বক্তব্য যে কেউ তুলে ধরতে পারে, সে কোনো ইউটিউবার তুলে ধরলে কোনো অসুবিধা নেই। তেমনি তৃণমূলের বক্তব্য তুলতে পারে, সেটাও কোনো অসুবিধা নেই। প্রশ্ন হচ্ছে একটাই, এমন কোনো ভাষা ব্যবহার করা উচিত নয় যেগুলো অসংসদীয়, শালীনতা বিরোধী। তাতে নিজেদেরকেই খেলো করা হয় এবং মানুষ হয়তো দেখে মজা পাওয়ার জন্য, কিন্তু ওই কন্টেন্ট মানুষকে ভাবায় না। তা তৃণমূল এই প্ল্যাটফর্মটাকে আগের নির্বাচন থেকে এক্সপ্লোর করছে, এবার ভালোভাবে করবে। আমি তো বলছি, খবরের কাগজ আর টেলিভিশনের প্রভাব সীমিত হচ্ছে, আরো সীমিত হয়ে যাবে আগামী দিনে। পয়সা দিয়ে খবরের কাগজ কিনে বাসি খবর পড়বে কেন লোকে? আর টেলিভিশন চ্যানেলের ওই হল্লা, অন্তঃসার শূন্য আলোচনা, এক খবর সারাক্ষণ, কি দেখবে মানুষ? সময় কোথায়? স্মার্টফোনে পেয়ে যাবে। 2 তারিখ এসআইআর হবে, যেটা জানা যাচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে। ঠিক সেই 2 তারিখে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শহীদ মিনারে একটা সভা করার কথা। কোথাও কি নির্বাচন কমিশনকে পাল্টা চাপে রাখার কৌশল? লাভ হবে না। এসআইআর চালু হবে, চালু হয়ে যদি বাধাপ্রাপ্ত হয়, এসআইআর স্থগিত হবে, বাতিল হবে না। এই সরকার মেয়াদ শেষ হলে রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর হয়ে ভোট হবে। এসআইআর ছাড়া ভোট হবে না। তৃণমূল যত অসহযোগিতা করবে, কমিশনের হাত তত শক্ত হবে রাষ্ট্রপতি শাসন জারির জন্য সুপারিশ করতে। যেন রাজীব ব্যানার্জির মতো একটা লোক বলতে পারে রক্ত গঙ্গা বয়ে যাবে। হ্যাঁ, আসলে রাজীব তো রুটলেস মাইন্ডের অত্যন্ত ভীতু। মাঠে নেমে রাজনীতি করার লোক নয়। রাজীব যদি আজকে বিজেপিতে থাকতো সম্মান পেত, এখন তো সম্মান নেই। অভিষেককে দৌড়ে আছে, অভিষেক ওকে হয়তো টিকিট দেবে, এমন জায়গায় টিকিট দেবে যেখানে কোনো মতেই জেতার সম্ভাবনা নেই তৃণমূলের। রাজীব নিজের নম্বর বাড়াবার জন্য বলছে রক্ত গঙ্গা বয়ে যাবে। ওকে শিক্ষিত ছেলে বলে জানতাম, সঙ্গত ভাবছি এইসব বলে দিদিমণির কাছে বাড়তি নম্বর পাবে। এইসব বললে পরে কি হবে? নির্বাচন কমিশন বলবে কি আমরা পাচ্ছি না এসআইআর করতে। একদম শেষ আপনার কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম সাক্ষাৎ করলেন, এবারে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ। শোভন বৈশাখীর বৈঠক হলো। যদি তৃণমূলে আবার ফিরে আসে, কোনো প্রভাব পড়বে রাজনীতিতে? কিছু পড়বে না। 8-9 বছর রাজনীতি থেকে দূরে। আর শোভনদা একা যদি কিছু করতেন সেটা আলাদা। শোভনদা তো সবসময় কন্ডিশন আছে এখন, সেই কন্ডিশন ফুলফিল করা তো সবার পক্ষে সম্ভব নয়। আর ফিরাদ হাকিম হাত গুটিয়ে বসে থাকবে? ফিরাদ হাকিমকে হোস্টাইল করা মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভব নয়। কিন্তু অভিষেক তো চাইছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরাদ হাকিম সংখ্যালঘু সমাজের প্রতিনিধি। ফিরাদ হাকিমকে রিপ্লেস করে ওর জায়গায় কানন বসবে, এটা হবে না। ও শোভন জয়েন করলে কি করবে, অনেক অনেক জল ঘোলা হবে এটা নিয়ে। শোভন যদি রাজি থাকে ও একা লড়বে, তাহলে রাজি হয়ে যাবে মমতা। কিন্তু ও যদি কন্ডিশনে করে দেয় যে আর একজনকেও
টিকিট দিতে হবে, সেটা কিন্তু মানবে না কেউ। যেটা বিজেপির ক্ষেত্রে হয়েছিল যখন বিজেপিতে ছিল। ওভাবে হয় না, ডিকটেট করতে পারে না কেউ। আর সুমনদা 8-9 বছর রাজনীতির বৃত্তের বাইরে আছে, কতটা অ্যাক্টিভ হতে পারবে? তাহলে রত্নাকে দিতে হবে মহেশতলায়, তো মহেশতলাতে একজন বিধায়ক আছে, তাকে কিভাবে অ্যাকোমোডেট করবে? অনেক রকম ইকুয়েশন আছে। ববিদাকে চাপে রাখবার জন্য অভিষেক চাইছে সুমনকে আনতে, মমতা সুমনকে পছন্দ করে, কিন্তু ববিদাও বিষয়টাকে অত সহজে দেখবে না, নেবেও না, পাল্টা গুটি ও সাজাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।